নমস্কার, আমি ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, গতকালই আমরা আলোচনা করছিলাম যে তৃণমূল কংগ্রেস এখন মোটামুটি একটা যাত্রাপালার মতো হয়ে দাঁড়িয়েছে। তো এক এক দিন এক এক ধরনের নাটক তারা মঞ্চস্থ করছে, সেটা মোটামুটি বিনোদনের পর্যায়ে চলে গেছে। একটা বিরোধী দল যে এভাবে ছত্রভঙ্গ হয়ে যেতে পারে, যাদের কাছে 41% কাছাকাছি ভোট শেয়ার আছে, সেটা কিন্তু ভাবনা চিন্তার বাইরে, কিন্তু সেটাই হচ্ছে। এর থেকে বোঝা যায় যে পার্টিটা অ্যাকচুয়ালি যারা নেতা তারা কেন করতেন। তারা ভালোবেসে সেই পার্টি করতেন না, তারা ব্যক্তিগত লাভের জন্যই সেই পার্টিটা করতেন। ফিরহাদ হাকিমকে নিয়ে অনেক কথা বলেছিলাম যে ফিরহাদ হাকিম তো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের খুব শক্তপোক্ত একটা স্তম্ভ ছিল এবং তাকে আমরা সরকারের মুখ বহুবার হতে দেখেছি। আজকে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে, যে স্বজন পোষণের অভিযোগ উঠছে, যে অপরাধকে স্পন্সর করবার অভিযোগ উঠছে, তার স্টেক হোল্ডার তো ফিরহাদ হাকিম নিজেও। তিনি কি একটা বাফার জোনে গিয়ে বা মমতা ব্যানার্জির হাত ছেড়ে দিয়ে নিজেকে এই দোষ মুক্ত করতে পারবেন? তো সেটা কিন্তু একটা বিষয়। তো ফিরহাদ হাকিমকে নিয়ে অনেক কথা বলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে তার পরের দিন আবার আরেকটা ঝড় আসতে চলেছে মমতা ব্যানার্জির জন্য। সেটা হচ্ছে তার ছায়াই বলবো, শ্যাডো। চন্দ্রিমা ভট্টাচার্য আজকে সব পদ থেকে পদত্যাগ করলেন। তাকে রাজ্য সভানেত্রী করা হয়েছিল ইলেকশনের রেজাল্টের পর। তৃণমূল কংগ্রেস যখন খুব অস্তিত্বের সংকটে ভুগছে, সেই সময় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তাকে পশ্চিমবঙ্গ রাজ্যের সভানেত্রী করেছিলেন তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ রাজ্যের সর্বোচ্চ পদ বলা যেতে পারে। সেই পদ তিনি ছাড়লেন। আরও যা যা পদ তিনি হোল্ড করেছিলেন এবং তিনি অনেক জায়গায় সিগনেটারি অথরিটি ছিলেন, সেই সব কিছু তিনি ছাড়লেন এবং তারপর তিনি বিধানসভায় গেলেন এবং বিধানসভায় দেখা গেল তাকে স্বাগত জানালেন ঋতব্রত তৃণমূলের সব হোতারা। এবং তারপর ঋতব্রত ব্যানার্জি বিরোধী দলনেতার ঘরে গিয়ে তিনি খোঁজ গল্প জুড়লেন এবং বেরোনোর সময় বলে গেলেন যে কালের যাত্রায় আমি এর বাইরে থাকতে পারবো না। অর্থাৎ মমতা ব্যানার্জির হাত ছেলে কালীঘাট তৃণমূলের ছত্রছায়ায় না থেকে তিনি এখন ঋতব্রত তৃণমূলের যোগ দিচ্ছেন, এটাই ধরে নেওয়া যায়। যদিও তার ছেলে বেশ কিছুদিন আগে থেকেই ঋতব্রত তৃণমূলের সাথে রয়েছে, সেই পথ ধরে তিনিও আপাতত ঋতব্রত তৃণমূলে। তো এগুলো খবর দেখতে বা শুনতে অত্যন্ত আশ্চর্য লাগে, হতচকিত হয়ে যেতে হয় অ্যাকচুয়ালি। তার কারণ পলিটিক্যাল কম্পাস যে এইভাবে ঘুরতে পারে সেটা ভাবনা চিন্তার বাইরে। চন্দ্রিমা ভট্টাচার্য কে? চন্দ্রিমা ভট্টাচার্য মমতা ব্যানার্জির ছায়া। যেটা বললাম, মমতা ব্যানার্জি নিজে তো অনেক মন্ত্রক নিজের হাতে রাখতেন, স্বাস্থ্য, আইন, অর্থ সবই প্রায় নিজের হাতে রেখেছিলেন। অমিত মিত্র অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে অর্থ মন্ত্রকটা তিনিই দেখতেন। তো যখনই তিনি বুঝতেন না তার দ্বারা সম্ভব হচ্ছে না, সেই দায়িত্বগুলো অবধারিতভাবে চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে দেওয়া হতো। চন্দ্রিমা ভট্টাচার্য কত মন্ত্রক সামলেছেন। প্রথমে আইন সামলেছেন, ভূমি সংস্কার সামলেছেন, স্বাস্থ্য সামলেছেন, পরিবার কল্যাণ সামলেছেন, অর্থমন্ত্রক সামলেছেন। যখনই মমতা ব্যানার্জি বুঝতে পারছেন যে তার একার দ্বারা সম্ভবপর হচ্ছে না, ওয়ার্কলোড চলে আসছে, তখনই সেই দায়িত্ব তিনি চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়েছেন। অর্থাৎ এটা ধরে নেওয়া যায়, এছাড়াও বিভিন্ন ঘটনাবলী দেখে, যে চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু মমতা ব্যানার্জির একদম ক্লোজেস্ট এইড বলতে যেটা বোঝায়, সেটা ছিলেন তৃণমূল কংগ্রেসের ভেতর। দিল্লিতে অনেক সময় মমতা ব্যানার্জি যেতে পারছেন না, কোনো একটা বিশেষ দরকারে রাজ্যে কাজ আছে, কে গেছে তাকে রিপ্রেজেন্ট করতে? চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য মমতার ছায়া সঙ্গী ছিলেন। এমনকি এই নির্বাচনে বিপর্যয়ের পরও ওয়াই চ্যানেলে মমতা ব্যানার্জির যে প্রথম ধর্ণা, সেখানেও তার পাশে ছায়ার মতো মিশেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কি হলো কে জানে, হয়তো চন্দ্রিমা ভট্টাচার্য রাজনৈতিক বাস্তবতাটা বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি এবং কালীঘাট তৃণমূল ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তার কারণ মমতা ব্যানার্জি কিছুতেই অভিষেক ব্যানার্জির বাইরে বেরোতে পারছেন না এবং বেরোচ্ছেন না এবং ভবিষ্যতেও বেরোবেন না। এবং
অন্য পলিটিক্যাল পার্টির কোনো প্রেশারও থাকতে পারে, ঋতব্রত তৃণমূলের কোনো ভালো অফারও থাকতে পারে, সেই বিষয়গুলো জানি না। কিন্তু আজকে যখন তিনি বেরোলেন তখন স্বাভাবিকভাবেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেন, জানতে চাইলেন যে কেন তিনি মমতা ব্যানার্জির সাহচর্য এভাবে প্রত্যাখ্যান করছেন। তখন তিনি যে কথাটা বললেন সেটা তিনি ওভাবে ডিরেক্ট কিছু বলেনি। তিনি বলেছেন যে আমি কালকে ওই মেট্রোপলিটন যে পার্টি অফিস সেখানে উপস্থিত ছিলাম, আমি আমার ঘরে ছিলাম, রাজ্য সভানেত্রী হিসেবে আমি প্রত্যেকদিন ওই অফিসে বসে কাজ করি। তো ঋতব্রত তৃণমূলের প্রতিনিধিরা এসেছিল, আমার সাথে দেখা হয়নি। আমি আমার টাইমেই 6:20 নাগাদ বেরিয়ে যাই। পরে দিদি আমাকে ফোন করে বলে যে তুমি ভবনটা ওদের হাতে তুলে দিলে কেন। অর্থাৎ তার যে আনুগত্য, চন্দ্রিমা ভট্টাচার্যের মতে তার যে মমতা ব্যানার্জির প্রতি আনুগত্য, সেটা এবার প্রশ্নের মুখে দাঁড়িয়ে এসে পড়েছে। এবং মমতা ব্যানার্জিও তাকে আর বিশ্বাস করতে পারছেন না। সেই জন্য মমতা ব্যানার্জি তাকে অ্যালিজ করছে এই বলে যে তিনি নাকি ঋতব্রত তৃণমূলের সাথে মিলে ওই ভবনটা ঋতব্রত তৃণমূলকে তুলে দিয়ে এসেছে। অর্থাৎ তার আনুগত্য যেখানে প্রশ্নের মুখে, যেখানে বিশ্বাসভঙ্গ হয়েছে, সেখানে তিনি আর থাকতে চান না। তিনি এরকম একটা দুর্বল কারণ উপস্থাপন করেছে তার এই যে স্টেপ, তার পেছনে প্রধান কারণ হিসাবে। তিনি যে পদত্যাগ করছেন তার পেছনে প্রধান কারণ হিসাবে তিনি এরকম একটা দুর্বল কারণ তুলে ধরেছেন। যেটা দুর্বল এই জন্য বলছি, তিনি মমতা ব্যানার্জির আজকের সঙ্গী নন। তিনি সেই 2008 সালে কংগ্রেস থেকে তৃণমূলে এসেছেন। 2012 সালে থেকে 2026 সাল অবধি সব থেকে বেশি মন্ত্রী হিসাবে টেনিয়র তার। মমতা ব্যানার্জির সব থেকে কাছের সঙ্গী তিনি। আজকে সেই একদম নিকটতম সঙ্গীকে ছেড়ে যাওয়ার পিছনে জাস্ট একটা কথোপকথন আমার মনে হয় এনাফ কারণ নয়। হয়তো মমতা ব্যানার্জি এখন কাউকে বিশ্বাস করতে পারছেন না, পরিবর্তিত পরিস্থিতিতে সেটা করতে পারারও কথা নয়। কারণ ফিরহাদ হাকিমের মতো লয়ালিস্ট যখন মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে গেছেন, তার মানে মমতা ব্যানার্জি আর কাউকেই বিশ্বাস করতে পারবেন না। কোনো মানুষই আর কাউকে বিশ্বাস করতে পারবে না রাজনৈতিক ক্ষেত্রে আর কি। কারণ এরা তো মানে মমতা ব্যানার্জি বলতে এদেরকেই বোঝাতো। যাই হোক, তো চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে এই কারণের জন্য তিনি ছেড়েছেন। আমার সেটা মনে হয় না। তার কারণ এরকম মান অভিমান একটা পার্টিতে চলতে পারে, বিশেষ করে এরকম সংকটজনক মুহূর্তে তো আরোই চলতে পারে। চন্দ্রিমা ভট্টাচার্য মমতা ব্যানার্জিকে বুঝিয়ে বলতে পারতেন যে না দিদি, আমি তোমার সঙ্গেই আছি, কিন্তু আমার কিছু করার ছিল না, ওরা এতজন এসছে, আমি একা ছিলাম, কি করব, অনেক কিছু বলা যেত। কিন্তু শুধু এই একটা প্রশ্ন করেছেন বলে মমতা ব্যানার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য মমতা ব্যানার্জির সাথ ছেড়ে দিলেন, এটা আমার বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার মনে হয় এর প্ল্যান, পরিকল্পনা অনেক দিন ধরে চলছিল। পরবর্তীকালে মমতা ব্যানার্জি যখন কালকে একটা ফেসবুক লাইভ করে, তখন মমতা ব্যানার্জি বলেন যে চন্দ্রিমা ভট্টাচার্য অনেকবারই পদত্যাগ করতে চাইছিলেন, হঠাৎ কালকে এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা নয়। মমতা ব্যানার্জি কে তিনি বলেছিলেন যে আমার ছেলেও ওদিকে চলে গেছে, আমি আর এখানে থাকতে চাই না, পদত্যাগ করতে চাই, আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। চন্দ্রিমা ভট্টাচার্যকে যখন কালকে প্রশ্ন করা হলো যে আপনি কি ঋতব্রত তৃণমূলে যাবেন, তখন তিনি বললেন যে সবটাই বিচারাধীন, সবটাই বিচারের আওতায় আছে, কে আসল তৃণমূল কে নকল তৃণমূল এই বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। অর্থাৎ তিনি কিন্তু বললেন না যে তৃণমূলটা এখনো মমতা ব্যানার্জিরই আছে, তিনি বললেন ব্যাপারটা বিচারাধীন আছে। অর্থাৎ একজন মমতাপন্থী তৃণমূলী, যিনি কিনা রাজ্য তৃণমূলের সভানেত্রী, তিনি বলছেন যে ব্যাপারটা বিচারাধীন। মমতা ব্যানার্জির তৃণমূলের বা মমতাপন্থী তৃণমূলের বা কালীঘাট তৃণমূলের ক্রেডিবিলিটিটা তাহলে কোথায় ভাবুন একবার। এরপর তিনি যখন চিঠি লিখলেন, রেজিগনেশন লেটার মমতা ব্যানার্জিকে, তিনি কি হিসাবে লিখলেন? মমতা ব্যানার্জিকে তিনি উল্লেখ করলেন দ্য ফর্মার চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, তিনি কিন্তু লিখলেন না চেয়ারপারসন অফ তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই একটা সম্বোধনের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি মনে করছেন যে ঋতব্রত তৃণমূলই মূল তৃণমূল। যতই মুখে বলুন ব্যাপারটা বিচারাধীন, তিনি কিন্তু মনে করছেন ঋতব্রত তৃণমূলই মূল তৃণমূল। সেই জন্য তার চেয়ারম্যানের নাম অরূপ রায়। মমতা ব্যানার্জি তার আর চেয়ারম্যান নন, সুপ্রিমো নন। সেজন্যই মমতা ব্যানার্জিকে তিনি অ্যাড্রেস করেছেন ফর্মার চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল হিসাবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো থেকেই বোঝা যায় যে চন্দ্রিমা ভট্টাচার্যের মাথায় পরিকল্পনাটা বেশ অনেক দিন ধরেই চলছিল। কারণ অনেক কিছু হতে পারে, কারণ রাজনৈতিক প্রেশার হতে পারে,
কারণ অভিষেকের ওপর রাগ হতে পারে। অভিমান আমার মনে হয় না, কারণ অভিমান যে জিনিসটা সেটা এত হিংস্র নৃশংস হয় না। অভিমান হতে পারে, কিন্তু সেটার যে প্রয়োগ সেটা এরকম ধরনের হয় না। সুতরাং আমার মনে হয় যে গোটা ব্যাপারটাই সাজানো, জাস্ট আরেকটা দলত্যাগ বা আরেকটা সঙ্গত্যাগ হিসাবে এটাকে দেখা যেতে পারে। যেমন ফিরহাদ হাকিম মমতা ব্যানার্জির সঙ্গত্যাগ করেছেন, তেমন চন্দ্রিমা ভট্টাচার্যও করলেন নিজেদের রাজনৈতিক কেরিয়ারের স্বার্থে। এর পেছনে কোনো দ্বিমত থাকবার অবকাশ নেই। এর প্রতিক্রিয়ায় কুণাল ঘোষ কি বললেন সেটাকে আমি সাপোর্ট করি, যেটা বলেছেন। কুণাল ঘোষ অনেক আবোল তাবোল কথা বলেন, বিশেষ করে তিনি যখন ইলেকশনের আগে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে, কি বাজে ভাষায় করেছেন। তো সবই মাপঝোক হয়ে যায় আলটিমেটলি, ঈশ্বরের দরবারে কে আর বাঁচবে। যাই হোক, কুণাল ঘোষ তিনি কালকে বললেন যে কেন এত অভিমান তো যখন মন্ত্রী ছিলেন তখন হয়নি। তিনি তো সব থেকে বেশি টেনিয়ার ধরে মন্ত্রী ছিলেন, তখন তো তার অভিমান হয়নি, তখনও তো অনেক কথা এরকম মমতা ব্যানার্জি বলেছেন, তিনি বলে থাকেন। তো হঠাৎ আজকে অভিমান হলো কেন, সেটা সঙ্গত প্রশ্ন। সেটাই তো এতক্ষণ ধরে বললাম, এটাই অভিমানের জন্য না, এটা একটা রাজনৈতিক পরিকল্পনা, নাথিং এলস। শোভনদেব চট্টোপাধ্যায়ও বলছেন যে আমি মমতা ব্যানার্জির থেকে 12 বছরের বড়। তিনিও আমাকে অনেক সময় অনেক কথা বলেছেন, ও অভিমান হয়েছে, কিন্তু তাই বলে কি আমি মমতা ব্যানার্জিকে ছেড়ে যাব? তো তিনি প্রাজ্ঞ রাজনীতিবিদ, লয়ালিস্ট মমতা ব্যানার্জির, তো তিনি, তার মতো সবাই হয় না। যাই হোক, তো এই গেল চন্দ্রিমা ভট্টাচার্যের পার্ট। কিন্তু এবার মমতা ব্যানার্জির পার্টটা নিয়েও আলোচনা করা উচিত। মমতা ব্যানার্জি তারপর একটা ফেসবুক লাইভ করলেন। আমি বুঝি না, এককালের জননেত্রী, বিরোধী নেত্রী হিসেবে এত সফল ছিলেন, তিনি এত ফেসবুক লাইভ করছেন কেন? সোশ্যাল মিডিয়া কারা করবে? এই ছাত্র যুব তারা করবে, যাদের এখনো খুব বেশি জনভিত্তি নেই। মমতা ব্যানার্জির তো সেটা আছে, 41% ভোট। আমরা সবাই জানি যে যারা মমতা ব্যানার্জির পক্ষে ভোট দিয়েছে তারা হচ্ছে মমতা ব্যানার্জিকে দেখেই দিয়েছে। এখানে কোনো দ্বন্দ্বের অবকাশ থাকে না, এখানে কোনো প্রশ্ন থাকতে পারে না। সে আমরা যেভাবেই ব্যাখ্যা করি, 41% ভোট যেটা তৃণমূলে গেছে সেটা মমতা ব্যানার্জিকে দেখেই ভোটটা দিয়েছে। তো তার তো একটা জনভিত্তি আছে। এত ফেসবুক লাইভ কেন করছেন ভগবান জানে। আর 2 নম্বর, মমতা ব্যানার্জির কথায় এখনও কোথাও রিপার্কেশন নেই। তিনি সবসময় অন্যকে দায় চাপিয়ে দিচ্ছেন, এটা ঠিকই। যারা গেছে তাদেরকে তিনি বেইমান বলবেনই, তারা বেইমানি, এখানে কোনো ডাউট নেই। কারণ মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় ছিলেন, তার পাওয়ারকে কাজে লাগিয়ে সব ধরনের সুবিধে ডিরাইভ করেছেন এই নেতারা, যারা এখন কেউ এনসিপিআইতে গেছেন, কেউ হচ্ছে ঋতব্রত তৃণমূলে গিয়ে যুক্ত হয়েছেন, এবং স্বয়ং ঋতব্রত ব্যানার্জি মমতা ব্যানার্জিকে ভাঙিয়ে যতটুকু পাওয়া যায় রাজনৈতিক ক্ষমতা বলুন, যারা দুর্নীতিতে জড়িত তারা হচ্ছে অর্থনৈতিক ক্ষমতা বলুন, সব কিছু উপভোগ করেছেন, রসিয়ে উপভোগ করেছেন। আজকে যখন মমতা ব্যানার্জির সময় খারাপ, যখন তৃণমূল হেরে গেছে এভাবে, তখন তারা সবার বিবেক একসাথে জাগ্রত হয়েছে এবং তারা একটা বিদ্রোহী ব্লক তৈরি করছে, এবং সেটাকেই বলা হচ্ছে আসল তৃণমূল। তো মমতা ব্যানার্জি তাদের বেইমান বলবেন, সেখানে কোনো আমার অসুবিধে নেই, সেটা সাধারণ মানুষও বলছে। কিন্তু অসুবিধা যেখানে তিনি এখনো একবারও ভুল স্বীকার করছেন না। এই যে তার সরকার অপরাধীদের যেভাবে স্পন্সর করেছে, যেভাবে দুর্নীতিকে এন্ডোর্স করেছে, যে সীমাহীন অত্যাচার করেছে, মহিলাদের প্রতি যে অত্যাচার হয়েছে, যে প্রশাসনিক ব্যর্থতা, তার দায়ভার তিনি এখনো নিচ্ছেন না। তিনি এখনো একটা মেগালোম্যানিয়াক দৃষ্টিভঙ্গিতে গোটা ব্যাপারটা দেখছেন, যেন সবটাই খুব সুন্দর ছিল। কালকে তার কথার পরতে এই বিষয়টা ছিল যে আমার সময় সব ভালো ছিল। কিছু সামাজিক প্রকল্প ভালো ছিল, অস্বীকার করবার জায়গা নেই। সেটার পলিটিক্যাল এবং ইলেকটোরাল ডিভিডেন্ড তিনি পেয়েছেন, একাধিকবার পেয়েছেন। কিন্তু তার সময় যে ব্যর্থতার অংশীদারিত্ব এতটা বেশি ছিল, এবং সেটার জন্য যে তিনিই দায়ী, সেটা তিনি স্বীকার করছেন না। তার যুবরাজ অভিষেক ব্যানার্জি, তিনি যে প্রায় একা হাতেই দলটা উঠিয়ে দিতে বসেছেন, সেটাও তিনি স্বীকার করছেন না। আমি অনেক আগেই বলেছিলাম, তিনি যদি অভিষেক ব্যানার্জিকে কয়েকদিনের জন্য বা কয়েক বছরের জন্য ছুটিতে পাঠাতেন এবং সেই পোস্টটা অন্য কাউকে দিতেন, তৃণমূল কংগ্রেস এভাবে ভাঙতো না। কিন্তু তিনি নিজের ভুলটা এখনো দেখছেন না। তিনি এখনো পয়েন্ট আউট করছেন বিজেপির ভুলের দিকে, এদের ভুলের দিকে। সেটা করুন, কিন্তু নিজের ভুলটা যদি একবার
মানুষের সামনে এসে বলতেন এবং যদি এই কনফিডেন্সটা দিতেন যে আমি আবার শুধরে আবার আপনাদের মাঝে আসব, তাহলে তার রাজনৈতিক দিক থেকে অনেকটা ভালো হতো। কিন্তু তিনি কখনোই নিজের ভুল দেখতে পারেন না, এটা তার একটা ব্যাপার আছে, তিনি কখনোই নিজের ভুল দেখতে পারেন না, নিজের ভুল তিনি খুঁজেই পান না, নিজেকে তিনি একদম পারফেক্ট বলে মনে করেন। আর অভিষেক ব্যানার্জিকে এবার রাজনৈতিকভাবে ছাড়ুন, সম্পর্ক ত্যাগের কথা বলছি না, সেটা পার্সোনাল সম্পর্ক যেটা আছে সেটা সবসময় থাকবে, কিন্তু এই যে রাজনৈতিক ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির প্রতি এত তীব্র প্রতিক্রিয়া, সেটা আপনি বুঝুন এবং সেটা আপনি ছাড়ুন। অভিষেক ব্যানার্জিকে কিছুদিনের জন্য একটু ছুটিতে পাঠান না। কুণাল ঘোষ, মদন মিত্র, কল্যাণ ব্যানার্জি যারা এখনো বুক চিতে লড়াই করছে, তাদের কাউকে দায়িত্ব দিন। আমার মনে হয় তাহলে কর্মীদের কাছেও একটা বার্তা যাবে যে দিদি নিরপেক্ষভাবে কাজ করছে। আমার এখনো মনে হয় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা মমতা ব্যানার্জির সাথেই রয়েছে, সে যতই সিম্বল টিম্বল ওদিকে যাক না কেন। যাকে এত সময়ের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার, তিনি অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সৌজন্য তো তিনি আগেই ভুলে গিয়েছিলেন, কিন্তু এবার অন্তত এই ফেসবুক লাইভে তিনি সেটা জানালেন, বললেন যে আমি শুভেচ্ছা জানাচ্ছি, যদি ভালো কাজ করেন আমার সমর্থন পাবেন। তারপর অবশ্য তার তৃণমূলের ইতিহাসটাও তিনি মনে করিয়ে দিয়েছেন স্বভাব সিদ্ধ ভঙ্গিতে। সে যাই হোক, কিন্তু আলটিমেটলি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মেনেছেন, এটা একটা বড় ব্যাপার। তবে যাই হোক, সবাইকে নিজের ভুল থেকে শিখতে হয়, না হলে রাজনৈতিক দিক থেকে আরও বেশি নিঃসঙ্গ হবেন তিনি, সে কথা বলাই যায়। এই ছিল আজকের পর্ব। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টা নিয়ে সেটা জানাবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।